Hello my friends, I am Dr. S. Mondal, BHMS Honours Consultant Homeopathic Physician. আমরা ক্যালকেরিয়া কার্ভ নিয়ে ডিসকাশন করছিলাম। প্রথম পার্টে ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোডাকশন, তার ডায়াথিসিস, অ্যাডাপ্টেবিলিটি এবং তার সঙ্গে স্ফিয়ার অফ অ্যাকশন, কোন কোন ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ভালো কাজ করে এবং তার সঙ্গে মডালিটিস অ্যাগ্রাভেশন এবং অ্যামিউলেশন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্বোনিকা। খুব ভাইটাল, কারণ ক্যালকেরিয়া কার্ভ খুব বড় মাপের একটা পলিকটেস্ট মেডিসিন, যেটা সালফারের পরেই যার স্থান। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি 1, 2, 3, 4 করে ক্যারেক্টারিস্টিক সিমটমগুলো আমি আলোচনা করছি। এগুলো এই 4টে টোটাল ভিডিও হবে ক্যালকেরিয়া কার্ভ নিয়ে। আশা করছি এই সমস্ত ভিডিওগুলো দেখলে কারো ক্যালকেরিয়া কার্ভ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে কি বললাম? ফার্স্ট ওয়ান ইজ দ্য ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স উইথ লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন। খুব ভাইটাল। তাহলে কি বললাম? নাম্বার 1 ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স এবং তার সাথে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন। মোটা থলথলে চেহারা, সেটা প্রত্যেকটা ক্যালকেরিয়া গ্রুপ অফ মেডিসিনই কিন্তু এরকম অ্যাপিয়ারেন্স, মোটা থলথলে চেহারা এবং টু গ্রো ফ্যাট। যারা সরু ছিল আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। কার্বন গ্রুপ অফ মেডিসিনই কিন্তু একটা মোটা হওয়ার প্রবণতা আছে। সেটা ক্যালিকার্ভ হতে পারে, সেটা ক্যালকেরিয়া কার্ভ হতে পারে এবং অল কার্ভ কিন্তু এই গ্রুপের মধ্যে কিন্তু পড়ছে। নাম্বার 1। নাম্বার 2 সিমটম যেটা, তাহলে কি বললাম? এবং তার সঙ্গে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন। শ্লেষ্মাপ্রবণ যারা শ্লেষ্মাপ্রবণ, কেন? ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে এবং যাদের ঠান্ডা সর্দি ভালোই হয় না, সবসময় একটা রেসপিরেটরি ট্রাবল, একটা রাইনাইটিস লাইক সিমটম, রাইনোরিয়া বা ক্যাটার, নেজাল ক্যাটার, একটা ঠান্ডা ভিতরে সর্দি সবসময় জমে থাকে, এরকম টাইপের কমপ্লেনের ক্ষেত্রে বা এরকম টাইপের পেশেন্টদের যাদের লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা এবং ঠান্ডা যাদের ভালোই হতে চায় না, ঠান্ডা কাটতেই চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন ইজ এ গ্রেট অ্যান্টিসোরিক মেডিসিন, ইজ এ ক্রনিক অফ বেলোটোনা, আমরা জানি। এরপরে 2 নম্বর হচ্ছে যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে ক্যালকেরিয়া কার্ভের ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে গেলে, যে ক্যালকেরিয়া কার্ভ ইজ এ মোটা থলথলে যেরকম চেহারা, সেরকম শরীরের যে চর্বি বা ফ্যাটগুলো সেগুলো আনওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। শরীরের যেখানে যতটুকু পরিমাণ চর্বি জমার কথা, ঠিক সেখানে ততটুকু কিন্তু চর্বি জমে না, কারণ এই ফ্যাটের যে ডিস্ট্রিবিউশন সেগুলো ইরেগুলার হয় এক্সেসিভ লেভেলে। এই জন্য শরীরের বিভিন্ন জায়গাতে চর্বির ডিপোজিশন হয়ে লাইপোমা ডেভেলপ করে। এই কারণেই ক্যালকেরিয়া কার্ভ কিন্তু লাইপোমার খুব বড় মাপের একটা মেডিসিন। এবং যারা একটু গ্রো র্যাপিডলি, হঠাৎ করে বড় হয়ে গেছে, মোটা থলথল অ্যাপিয়ারেন্স বা যাদের মোটা হওয়ার একটা প্রবণতা আছে এবং তার সঙ্গে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, খুব ঘন ঘন ঠান্ডা যাদের কাটে না, একটা রেসপিরেটরি ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্টের একটা ট্রাভেল কিন্তু সবসময় লেগেই থাকে। নাম্বার 2 সিমটম ইজ দ্য এক্সট্রিমলি ফেয়ার অ্যান্ড ফিক্সড আইডিয়া। নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক সিমটম, যে সিমটমগুলো না থাকলে আমরা ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করতে পারবো না। এটা যদিও মেন্টাল সিমটম আমি আরেকবার আলোচনা করবো, তবুও আমি বলছি যে এক্সট্রিমলি ফেয়ার, ভয়, পেশেন্টের প্রচুর পরিমাণে ভয় আছে এবং তার সঙ্গে ফিক্সড আইডিয়া, ভ্রান্ত ধারণা, যেটা প্রচুর পরিমাণে ডিলিউশন আছে, অনেক কিছুতে ডিলিউশন আছে। একটা রাস্তায় দড়ি দেখলো, সেটাকেই সে সাপ মনে করছে, মনে হচ্ছে যেন ইঁদুর আসছে, বিড়াল ডাকছে, কুকুর চলে যাচ্ছে, এরকমভাবে বিভিন্ন অ্যানিম্যাল বা পশু পাখির একটা ভয় থেকে শুরু করে এবং তাদের ডাক শুনতে পাওয়া, এরকম টাইপের ডিলিউশন কিন্তু পেশেন্টের থাকে। কোনো একটা চিন্তা ভাবনা মাথায় ঢুকলে একদমই সরাতে পারে না, লাইক থুজা, ফিক্সড আইডিয়া একটা আছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে মেন্টাল অ্যাংজাইটি এবং ফেয়ার, মানসিক উদ্বেগ এবং ভয় কিন্তু পেশেন্টের থাকে, ভয় এবং মানসিক উদ্বেগ কিন্তু থাকে। এরপরে যে সিমটমটা নাম্বার 3 characteristic symptom of the calcarea carbonica, that is the head sweat profusely while sleeping. Profuse head sweat, প্রচুর পরিমাণে ঘাম হয় এবং সেটা স্পেশালি অন হেড, মাথাতে, অ্যান্ড ওয়েটিং পিলো ফার অ্যারাউন্ড, মানে কি ঘামে বালিশ ভিজে যায়, পিছনে মাথার বিশেষ করে পিছনের দিকে প্রচুর পরিমাণে ঘাম হয় ক্যালকেরিয়া কার্ভের এবং সেই ঘামে কিন্তু বালিশ ভিজে যায়, লাইক সাইলেশিয়া এবং স্যানিকিউলা। এগুলো ছাড়াও নেক রিজিয়নে, চেস্ট, কভার পার্ট, এগুলোতেও কিন্তু ঘাম দেখা যায়। কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় মাথার বিশেষ করে মাথার পিছনের দিকে এবং সেই ঘামে কিন্তু বালিশ পেশেন্টের ভিজে যাচ্ছে। তাহলে বিশেষ করে ঘুমের মধ্যে এই ঘামটা বাড়ছে, সেটা শরীরের বিভিন্ন জায়গায় হলেও কিন্তু মাথার পিছনের দিকেই বেশি ঘাম হয় এবং ঘামের মধ্যে একটা টক গন্ধ কিন্তু পেশেন্টের থাকে। সবসময় সাওয়ার স্মেল, একটা লাইক রিউম বা স্যানিকুলার মতো, ম্যাগকার্ভের মতো কিন্তু একটা টক গন্ধ বা সাওয়ার স্মেল কিন্তু থাকে কনস্ট্যান্ট, সেটা ঘাম হোক বা অন্যান্য ডিসচার্জ, সেটা স্টুল হোক, প্রত্যেকটাতে একটা সাওয়ারনেস কিন্তু থাকে।
এরপরে যে সিমটমটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিমটম, এবং এর সঙ্গে আরেকটা কথা, ইজিলি ক্যাচেস কোল্ড, একটু আগে বললাম, দ্যাটস ওয়াই দ্য লিকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, খুব ঘন ঘন এক্সট্রিমলি ক্যাচেস কোল্ড ইজিলি, খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, লাইক দ্য টিউবারকুলিনাম। কখন ঠান্ডা লাগলো, কিভাবে ঠান্ডা লাগলো পেশেন্ট বুঝতেই পারে না। একটু ওয়েদার চেঞ্জ হলো, একটু ওয়েদার ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা পড়লো, একটু বৃষ্টি ওয়েদার হলো, তাতেই তার ঘন ঘন ঠান্ডা লেগে গেল, এবং তাতেই তার এই অল্পতেই তার কিন্তু ঠান্ডা লেগে গেল। তো এইরকমভাবে ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা যদি পেশেন্টের থাকে, এবং তার সঙ্গে এরকমভাবে হেড সোয়েট যদি থাকে, এবং এরকম অ্যাংজাইটি ফেয়ার যদি থাকে, একটা মোটা থলথল অ্যাপিয়ারেন্স, সেখানে আমরা অবশ্যই ক্যালকেরিয়া কার্ভের কথা ভাববো। Number four characteristic symptom is the great longing for the eggs, boils and intolerance of milk. তাহলে কোন কোন খাবার খেতে ক্যালকেরিয়া কার্ভ পছন্দ করে, ক্যালকেরিয়া কার্ভ কোন কোন খাবার খেতে পছন্দ করে, বিশেষ করে ক্যালকেরিয়া কার্ভ বিশেষ করে বয়েলড এগ, গ্রেট লঙ্গিং ফর এগ, স্পেশালি বয়েলড, সিদ্ধ ডিম খেতে খুব পছন্দ করে। সিদ্ধ ডিম খেতে ক্যালকেরিয়া কার্ভ প্রচণ্ড পছন্দ করে, এবং তার সঙ্গে সঙ্গে র পটেটোজ, মানে আলু খেতে, র পটেটোজ, শুধু আলু খেয়ে নেয়, এরকম অনেক পেশেন্ট আমি নিজেই দেখেছি যে শুধু আলু দিলেই 500 আলু এক জায়গায় বসে খেয়ে নেবে, সিদ্ধ আলু। তো এতটাই আলু খেতে পছন্দ করে, তো র পটেটোজ খেতে পছন্দ করে, এক্সট্রিমলি লঙ্গিং ফর দ্য বয়েলড এগ, সিদ্ধ ডিম খেতে প্রচুর পছন্দ করে, এবং তার সঙ্গে ফ্যাটি খাবার দাবার, চর্বি জাতীয় খাবার দাবার খেতে পছন্দ, ময়দার তৈরি জিনিসপত্র খেতে বেশি পছন্দ করে, ময়দার তৈরি জিনিসপত্র খেতে পছন্দ, এবং সবথেকে বড় অ্যাভারশন খেতে অপছন্দ করে, দ্যাট ইজ দ্য মিট এবং স্মোকিং। ধূমপান একদম পছন্দ করে না, এবং তার সঙ্গে মাংস একদম পছন্দ করে না, দিস ইজ দ্য অ্যাভারশন। তাহলে অ্যাভারশন টু মিট অ্যান্ড মাংস এবং স্মোকিং, ধূমপান পছন্দ করে না। পছন্দ করে কি, এক্সট্রিমলি লঙ্গিং ফর দ্য বয়েলড এগ, সিদ্ধ ডিম খেতে পছন্দ করে, এবং তার সঙ্গে সিদ্ধ ডিমের সঙ্গে সঙ্গে ময়দার তৈরি জিনিসপত্র খেতে পছন্দ করে, ফ্যাট খেতে পছন্দ করে, চর্বি জাতীয় জিনিসপত্র খেতে পছন্দ করে, এবং র পটেটোস খেতে পছন্দ করে, এবং ইনটলারেন্স ফর মিল্ক, দুধ কিন্তু একদম সহ্য হয় না। এই ক্যালকেরিয়া কার্ভের এই স্পেয়ারটা, ডিজায়ার, অ্যাভারশন এবং ইনটলারেন্স, এটা কিন্তু খুব ভাইটাল। দুধ ইন এনি ফর্ম, লাইক ইথুজা সাইনোপিয়াম, তো দুধ কিন্তু একদম পেশেন্ট সহ্য করতে পারে না, ইনটলারেন্স অফ মিল্ক কিন্তু এই পেশেন্টদের থাকে। এরপর আমরা যে সিমটমটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য ডিফেক্টিভ অ্যাসিমিলেশন ইন ইমপারফেক্ট অসিফিকেশন, খুব ভাইটাল। কেন সাহেব বলছেন ইট ইজ এ বোন সল্ট, ক্যালকেরিয়া কার্ভ ইজ এ মেন বোন সল্ট, কারণ বোনস বা হাড়ের ভিতরে আমরা জানি ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামই হাড়েরকে শক্তপোক্ত করতে কিন্তু সাহায্য করে। এই হাড়কে শক্তপোক্ত করার জন্য ক্যালসিয়ামের যে মূল সাপ্লাই বা এই ঘাটতিটা যে পূরণ করে, সেটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ। তো সেই ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের যেটা বেসিক প্রবলেম, যে খাবারটা খাচ্ছে তার কোয়ালিটি কিন্তু খারাপ নেই, বা পরিমাণটাও কম খাচ্ছে না, যথেষ্ট নিউট্রিটিভ ফুড খাচ্ছে, কিন্তু শরীর অ্যাসিমিলেট করতে পারছে না, লাইক দ্য সাইলেশিয়া। শরীর যদি অ্যাসিমিলেট না করতে পারে, হজম করতে না পারে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে। দিস ইজ আ ডিফেক্টিভ অ্যাসিমিলেশন অ্যান্ড ইমপারফেক্ট অসিফিকেশন। তাহলে কী বলো, ডিফেক্টিভ অ্যাসিমিলেশন এবং ইমপারফেক্ট অসিফিকেশন। ঠিক এই কারণেই শরীরের যত বোনস আছে, হাড় আছে, বিশেষ করে মাথা বা ক্রেনিয়াল বোনস, সেই যে সুচারগুলো এরকমভাবে আস্তে আস্তে বয়স বলার সঙ্গে সঙ্গে জুড়ে যায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে জুড়তে পারে না, ডিউ টু দ্য ল্যাকিং অফ ক্যালসিয়াম, আর ডিউ টু দ্য ইমপারফেক্ট অ্যাসিমিলেশন অ্যান্ড ডিফেক্টিভ অসিফিকেশন। ঠিকঠাক খাবার দাবার যেরকম হজম হচ্ছে না, এবং তার সঙ্গে হাড়ের যে সুগঠন, হাড়ের যে পরিপুষ্টতা, সেগুলোও কিন্তু ঠিকঠাক হচ্ছে না, এবং সেই কারণেই কিন্তু ফ্রন্টানালি ওপেন, সুচারগুলো ওপেন হয়ে আছে, এবং মাথা বা ভার্টেক্স সেগুলো কিন্তু ওপেন হয়ে আছে, এবং হাড়গুলো ঠিকঠাকভাবে জড়ছে না, এবং কার্ভেচারগুলো বা স্পাইন সেটা কিন্তু আস্তে আস্তে কার্ভ হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে। তো এই রকম টাইপের প্রবলেম কিন্তু আসছে ডিউ টু দ্য ডেভেলপমেন্টাল মাইলস্টোন। এবং এখান থেকে যেহেতু পেশেন্টের এরকম ইমপারফেক্ট অসিমিলেশন এবং ডিফেক্টিভ অসিফিকেশন হচ্ছে, ইমপারফেক্ট অ্যাসিমিলেশন এবং ইমপারফেক্ট অসিফিকেশন হচ্ছে, সেই কারণেই কিন্তু দেরিতে হাঁটতে শেখা, দেরিতে কথা বলতে শেখা, দেরিতে খেলতে শেখা, দেরিতে দাঁত ওঠা, এরকম টাইপের মাইলস্টোন ডিলে কিন্তু পেশেন্টের আসছে। তাহলে এরকম টাইপের মাইলস্টোন ডেভেলপমেন্ট বা মাইলস্টোন ডিলের জন্যও কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা অবশ্যই ভাবতে পারি। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, দ্য কোল্ডনেস অফ এ সিঙ্গেল পার্ট। আমরা ঠিক কস্টিকামে যেরকম পড়েছিলাম যে কোল্ডনেস, যে
প্যারালাইসিস ইন এ সিঙ্গেল পার্টে প্যারালাইসিস যদি হয় সেখানে কিন্তু কস্টিকাম কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন। কিন্তু এই ক্ষেত্রে কোল্ডনেস ইন সিঙ্গেল পার্ট, কোনো একটা পার্টিকুলার পোর্শন বা পার্টে যদি এরকম কোল্ডনেস সেন্সেশন থাকে সেটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একটা পিকিউলিয়ার সিমটম, এটা কিন্তু আমরা গুরুত্ব দেব। তো এবং এর সঙ্গে সঙ্গে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের যে মেনস্ট্রুয়াল সিমটম, সেই মেনস্ট্রুয়াল সিমটমটা যদিও পার্টিকুলার আমি আলোচনা করব, তবুও ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের মাসিক বা মেনস্ট্রুয়াল সিমটমটাও খুব ভাইটাল। সেটা কি? সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন টু আর্লি, টু প্রফিউজ, টু লং লাস্টিং। আগে শুরু হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে থাকছে, এবং স্লাইট মেন্টাল এক্সারশনে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, স্লাইট মেন্টাল এক্সারশনে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, স্লাইট মেন্টাল এক্সারশনে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। এগুলো ছাড়াও ক্যালকেরিয়া কার্ভের খুব আরও কয়েকটা ক্যারেক্টারিস্টিক সিমটমের মধ্যে সমস্ত, যেহেতু খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা, ইজিলি ক্যাচেস কোল্ড, এবং তার সঙ্গে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, এই জন্যই এর সমস্ত রকম গ্ল্যান্ড, সোলেন গ্ল্যান্ড শরীরের যে যতগুলো গ্ল্যান্ড আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে যেতে থাকে, বিশেষ করে দ্য সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড এবং মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড। তো এই ক্যালকেরিয়া কার্ভ, বাই দ্য হেল্প অফ দ্য ক্যালকেরিয়া কার্ভ, আমি এই লিম্ফ নোডের বেশ কিছু কেস কিন্তু ভালো সারিয়েছি, সেগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনারা দেখতে পাবেন। তো সেগুলো কিন্তু কমপ্লিটলি কিউর হয়েছে, মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড এবং ক্যালকেরিয়া এবং সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড সমস্ত কিছু কিন্তু কভার করছে, এবং এগুলো কিন্তু ক্যালকেরিয়া বাই দ্য হেল্প অফ ক্যালকেরিয়া কার্ভ কিন্তু পেশেন্ট কমপ্লিটলি ঠিক হচ্ছে। এগুলো ছাড়াও ডিপ ব্রেন থ্রম্বোসিসের ক্ষেত্রে বা ফ্লেগমেশিয়া অ্যালবা ডোনালিস, সেগুলো সমস্ত কিছু এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ খুব সুন্দরভাবে ইউজ হয় এবং ক্যালকেরিয়া কার্ভ দারুণ কাজ করে। এই যেহেতু ক্যালকেরিয়া কার্ভের একটা মেন্টাল উইকনেস, একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, অসিফিকেশন অ্যাসিমিলেশন ঠিকঠাক হচ্ছে না, খাবার হজম হচ্ছে না ঠিকঠাক, হাড়ের গঠন ঠিকঠাক হয়নি, সেই কারণেই কিন্তু একটা মেন্টালি উইক বা মেন্টাল উইকনেস কিন্তু পেশেন্টের থাকে, এবং তার সঙ্গে চিন্তাভাবনা, পেশেন্টের যে থিঙ্কিং পাওয়ার বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কিন্তু অতটা প্রখর নয়, অতটা উন্নত নয়, এবং ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু অতটা ফিজিক্যালি অ্যাক্টিভিটি কিন্তু দেখায় না, চুপচাপ ঘরে বসে থাকা, এবং যে শরীরের যে সমস্ত কাজগুলোতে শরীরের অ্যাক্টিভিটি অতটা লাগে না, সেই সমস্ত কাজগুলো কিন্তু বেশি করতে পছন্দ করে, এক জায়গায় চুপচাপ বসে থাকতে কিন্তু বেশি পছন্দ করে। ঠিক বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি ক্যালকেরিয়া কার্ভের সিমটম নিই, যে সারাদিন কি খেলা করে, হয় ফোনে গেম খেলছে, না হলে কম্পিউটারে লুডো খেলছে, এরকম টাইপের যে শারীরিক পরিশ্রম কম হয়, এই ধরনের গেম বা খেলাগুলো কিন্তু বাচ্চারা বেশি খেলে, এবং তার ডিফেক্টিভ যে ইন্টেলেক্ট, তার ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটিটাও কিন্তু আস্তে আস্তে the mind become completely blank like the অনেকটা ডুয়ারফিশ, লাইক দ্য ব্যারাইটা কার্ভ, অনেকটা ব্যারাইটা কার্ভের মতো ওরকম টাইপের একটা ডুয়ারফিশ মেন্টালিটি বা মাইলস্টোন, অতটা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি কিন্তু পেশেন্টের থাকে না। এগুলো ছাড়াও যেহেতু ইটস এ ক্যালকেরিয়া কার্ভ অলসো শরীরের সঙ্গে সঙ্গে একটা টিউবারকুলার কম্পোজিশন থাকে, ডোয়ারফিশ যেরকম হয়, যেরকম মেন্টালি স্লোনেস যেরকম থাকে, মেন্টালি স্লাগিশ যেরকম থাকে, সেরকমভাবে ওভার অ্যাক্টিভিটি অফ দ্য মাইন্ড অ্যান্ড থট, ওভার অ্যাক্টিভিটি অফ দ্য মাইন্ডস অ্যান্ড থট সেটাও কিন্তু থাকতে পারে, এবং তার সঙ্গে বিভিন্ন অ্যাপ্রিহেনশন, বিভিন্ন কোনো কিছু একটা হবে, আমার সঙ্গে খারাপ কিছু ঘটবে বা খারাপ কিছু হবে, এইরকম টাইপের একটা অ্যাপ্রিহেনশন, ইম্পেন্ডিং ক্যালমিটি, আর তার একটা বাজে কিছু ঘটবে, এরকম টাইপের একটা অ্যাংজাইটি, একটা মেন্টাল ওরিনেস, একটা মেন্টাল অ্যাংজাইটি কিন্তু পেশেন্টের থাকে, যে কিছু একটা ঘটবে, কিছু একটা খারাপ কিছু হবে, সবসময় এরকম একটা নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট কিন্তু কস্টিকামের মতো এরকমের অ্যাংজাইটি এবং ফিক্সড আইডিয়া কিন্তু থাকে, লাইক থুজা, এরকম ফিয়ার উইথ অ্যাংজাইটি উইথ দ্য অ্যাপ্রিহেনশন, এরকম কিন্তু একটা থাকে। এবং এর স্কিন সিমটমের মধ্যে আনহেলদি স্কিন টিস্যু সেখানে আমরা পাই। এগুলো ছাড়াও ক্যাটারাক্টের ক্ষেত্রে ইউজ হয়, আমি পার্টিকুলার সিমটম যখন আলোচনা করবো সেখানে দেখবো যে রিকারেন্সি স্টাইজ যখন বারে হচ্ছে, লাইক স্ট্যাবিসাইগ্রিয়া, থুজা, পালসিটিলা, সেরকম কিন্তু এটাও খুব বড় মাপের মেডিসিন সেখানে কিন্তু ইউজ করা হয়, এবং খুব গুরুত্বপূর্ণ, এগুলা কিওর করতে ক্যালকেরিয়া কার্ভ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ইয়াং মেয়েদের ক্ষেত্রে যারা অ্যানিমিক, জাস্ট পিউবার্টিতে পা দিয়েছে কিন্তু তারা মোটা থলথলে অ্যাপিয়ারেন্স কিন্তু অ্যানিমিয়া আছে, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে খুব কমনলি ইউজ করা হয়। এবং লিউকোরিয়া যাদের বিফোর পিউবার্টি এবং আফটার
এবং ইনফ্যান্টস বাচ্চাদের ইনফ্যান্টাইল লিউকোরিয়া খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। ইনফ্যান্টাইল লিউকোরিয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আমি ইন্ডিয়ান ড্রাগ যখন আলোচনা করেছিলাম তখন জোনাসি অশোকার কথা বলেছিলাম, ঠিক ক্যালকেরিয়া কার্ভ কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একদম ছোট 5-6 দিনের বাচ্চা অথচ তার সাদাস্রাব বা লিউকোরিয়ার প্রবলেম নিয়ে যদি আসে সেখানে ক্যালকেরিয়া কার্ভের কথা কিন্তু আমরা একবার ভাববো। দ্যাট ইজ ডিউ টু দ্য ম্যাটারনাল ইস্ট্রোজেন লেভেল হাইলি increases the maternal estrogen level within the body। তো লিউকোরিয়ার প্রবলেম বিফোর পিউবার্টির আগে যদি লিউকোরিয়ার প্রবলেম থাকে বা বিফোর মেন্সেস লিউকোরিয়ার প্রবলেম থাকে এবং তার সঙ্গে যদি ইনফ্যান্টাইল লিউকোরিয়া থাকে এবং ইয়াং মেয়েদের ক্ষেত্রে যদি অ্যানিমিয়ার প্রবলেম থাকে, এগুলো ছাড়াও যদি আর একটা খুব ভাইটাল জায়গা যেখানে মানে এপিলেপটিক করা স্টার্ট হচ্ছে কোথায়, পিট অফ দ্য স্টোমাক রিজিয়ন থেকে এপিলেপটিক করা স্টার্ট হচ্ছে। আর একটা খুব ভাইটাল পয়েন্ট যেটা না বললেই নয়, যে সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভ কনসেপশনে হেল্প করতে খুব সাহায্য করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি আছে, বাচ্চা হচ্ছে না, কাদের ক্ষেত্রে যাদের কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, কোনো ফিজিক্যাল ফাইন্ডিং সেরকমভাবে নেই, বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত অর্গ্যানগুলো ইম্পর্টেন্ট যেমন ইউটেরাস বা জরায়ু, ওভারি, এই সমস্ত অর্গ্যানগুলো যখন ঠিক আছে অথচ বাচ্চা আসছে না, সমস্ত অর্গানগুলো যখন পারফেক্ট আছে, ঠিকঠাক আছে, তা সত্ত্বেও যখন বাচ্চা আসছে না, তখন কিন্তু এই ক্যালকেরিয়া কার্ভ বাচ্চা কনসিভ করতে কিন্তু সাহায্য করে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি ওভারঅল ক্যালকেরিয়া কার্ভের সমস্ত রকম ইম্পর্টেন্ট সিমটম আমি বলার চেষ্টা করেছি। এগুলো ছাড়াও বিভিন্ন রকমের চোখের ক্যাটারাক্ট থেকে শুরু করে ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাইন পলিপ, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ খুব সুন্দর ভূমিকা পালন করে। তো ক্যালকেরিয়া কার্ভের যে ক্যারেক্টারিস্টিক সিমটম যেগুলো বললাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশনের ক্ষেত্রে। এরপরে আমি থার্ড পার্টে মেন্টাল সিমটম এবং লাস্ট পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলসে ডিসকাশন করবো। থ্যাংক ইউ।